দর্শক, চট্টলা চিত্র অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নিশাত লাবণ্য। বরাবরের মতো আজকেও আমরা একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় নিয়ে হাজির হয়েছি এবং আমাদের আজকের আলোচ্য বিষয় নাগরিকের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিতে সচেতন মহলের করণীয়। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দুজন অতিথি, চলুন পরিচয় করিয়ে দিই। প্রথমেই রয়েছেন ইসমাইল হোসেন লেদু, সাবেক আহ্বায়ক, বাকলিয়া থানা যুবদল, এবং তারপরে রয়েছেন মোহাম্মদ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক, চট্টগ্রাম প্রেস মালিক সমিতি। আপনাদের স্বাগতম। প্রথমেই আমরা ইসমাইল হোসেন লেদুর কাছে জানতে চাইব, যেহেতু আজকে আমাদের আলোচ্য বিষয় নাগরিকের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিতে সচেতন মহলের করণীয়, সেহেতু আপনার দৃষ্টিতে কাঙ্ক্ষিত নাগরিক সেবা বলতে আমরা কি বুঝি এবং এর মানদণ্ড কি হওয়া উচিত? নাগরিক সেবার তো আসলে অনেক প্রকার আছে। আমরা যেহেতু রাজনীতি করি, রাজনৈতিকভাবে আমরা সামাজিকভাবে নাগরিককে যেমন সেবা দেওয়ার জন্য অনেক প্রকার আমরা চেষ্টা করি। নিজেরা যতটুকু সম্ভব হয় আমরা চেষ্টা করি যে নাগরিকের কাছে যেয়ে তাদের সুখ দুঃখের জন্য, তাদের কথাবার্তা শোনার জন্য আমরা বিভিন্ন রকম চেষ্টা করি। এবং আমরা এখনও পর্যন্ত যেই আপনার যেহেতু রাজনীতি করি, রাজনীতি কত কিছু চলে আসে। এই আপনার যে 5ই আগস্টের পরে যে ফ্যাসিস্ট সরকার যাওয়ার পরে যে নাগরিকরা যেভাবে বঞ্চিত কিছু সেবা থেকে, যেমন একটি ওয়ার্ডে আপনার বিভিন্ন রকম নিবন্ধন বলেন, তারপরে ওই জন্ম নিবন্ধন বলেন, এমনি সার্টিফিকেটের কথা বলেন, আমরা যতটুকু চেষ্টা করতেছি, তার সচিবকে দিয়ে এখন দায়িত্ব পালন করা হচ্ছে, যেহেতু জনপ্রতিনিধি নেই, কারণ ওরা সবাই পালিয়ে গেছে। আমরা যেহেতু রাজনীতি করি, আমরা সবসময় চেষ্টা করি জনগণের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। যেহেতু তারা আমাদের কাছে এখন বর্তমানে আসে, আমরা যতটুকু সম্ভব চেষ্টা করি তাদেরকে নিবন্ধনের ব্যাপারে সহযোগিতা করা, এই যে বর্ডার হয়েছিল বর্ডারের ব্যাপারে তাদেরকে সহযোগিতা করা, এবং তারপর এই আপনার বিভিন্ন এলাকা ভিত্তিক যেটা করে থাকি আর কি, ওদেরকে আমরা চেষ্টা করি যে নাগরিককে যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে এগুলি সেবা দেওয়ার জন্য। আচ্ছা, মানে তাদের যেন ভোগান্তিটা একটু কমে আসে, তাই তো? আমি একটু জানতে চাইবো যে বর্তমানে নাগরিকরা কোন কোন প্রধান সেবাগুলোর ক্ষেত্রে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন বলে আপনি মনে করছেন? প্রধান যদি হিসেব করতে চাইলে, প্রথমতই যে বললাম যে আমাদের একটি ওয়ার্ড থেকেই আপনি পুরা বাংলাদেশে পাবেন একটা জিনিস। একটা ওয়ার্ডে যে যেহেতু একটি নাগরিক যে স্কুল কলেজের জন্য ওই নিবন্ধনের কথা বললাম, আমরা যেহেতু একটা বাচ্চাকে যদি স্কুল ভর্তি করা দিলে একটা নিবন্ধন লাগে, জন্ম নিবন্ধন লাগে, ওটা করাতে আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি এখন এগুলি করে দেওয়ার জন্য এবং সহযোগিতা করার জন্য। এবং দেখেন আমাদের চট্টলার নগর সেবক, এই জনতার মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় ডাক্তার সাদাত হোসেনের পক্ষ থেকে আমাদের ওয়ার্ডের মধ্যে যথেষ্ট পরিমাণ আমাদেরকে, আমরা যেহেতু একটা গ্যাস সাথে জড়িত, উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে কোনো কাজে নাগরিকের পাশে থাকার জন্য। যেমন জলবদ্ধতার সময়ে আমরা সচেতন থাকি যে কোথাও যেন পানি জমি না থাকে এবং কোথাও পানি জমজমাট গিয়া হয়ে থাকে, ওইখানে যেন আমরা যাই, ওইখানে যেন নাগরিকের জন্য কোনো ভোগান্তি না হয়, ওই চেষ্টাগুলি আমরা করি। আচ্ছা, ধন্যবাদ। আমরা মোহাম্মদ সেলিমের কাছে জানতে চাইব, সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নাগরিকদের অংশগ্রহণ কতটা গুরুত্বপূর্ণ? এটা তো আসলে মানুষকে দীর্ঘদিন ধরে এই যে সেবামূলক প্রতিষ্ঠান থেকে জনসম্পৃক্ততাহীন একটা রাষ্ট্রে এটা পরিণত হয়ে গেছে। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন আপনি বলছেন সেবামূলক প্রতিষ্ঠানে মানুষ কতটুকু সেবাগুলো পাচ্ছে, আসলে কাঙ্ক্ষিত পরিমাণ মানুষ তো আসলে সেবা পাচ্ছে না। যেহেতু যে সরকারি স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো আছে, এখানের মধ্যে যেখানে যারা বিভিন্ন উচ্চপদস্থ আছেন, এগুলো আসলে সরকারি বরাদ্দটা কীভাবে হচ্ছে, ওরা সরকার থেকে ওদের প্রতিষ্ঠানের আঙ্গিকে কি কি বরাদ্দ পাচ্ছে সঠিক তথ্য অনুযায়ী সেটা তারা তুলে ধরছেন না, যার দরুন মানুষ সেবা থেকে পিছিয়ে পড়ে যাচ্ছে। এবং এটা একটা সিন্ডিকেট বা বাণিজ্য বলতে পারেন, এটা একটা অনেকটা বাণিজ্য সিন্ডিকেটে পরিণত হয়ে গেছে, যার দরুন সাধারণ জনগণ যারা, এটা আসলে সবাই জনগণের কথা বলে, কিন্তু আসলে জনগণের ভোগান্তিটা, জনগণের সেবাটা মূলত বিষয় নিয়ে আসলে কেউ কাজ করে না। তো সুতরাং আমি আশা রাখবো এই অন্তর্বর্তী সরকার কিংবা পরবর্তীতে নির্বাচিত সরকার যারা আসবে,
জনগণকে যাতে প্রাধান্য দিয়ে জনগণের ভোগান্তি যাতে না হয়, জনগণের সেবামূলক ন্যায্য ভিত্তিতে যে পাওনাটা জনগণের একটা রাষ্ট্র থেকে, দেশ থেকে যে অধিকারটা রাখে, সে বিষয়ে প্রত্যেক সচেতন মহল বলেন, রাজনৈতিক ব্যক্তি বলেন, প্রত্যেকের থেকে এটা একটু দৃষ্টি রাখার দরকার। এবং মানে এটা একদম নিবিড় পর্যায়ে, অর্থাৎ তৃণমূল পর্যায়ে যাতে এটা মানুষের প্রতি এটা আকৃষ্ট থাকে এবং মানুষ যাতে এই ভোগান্তি থেকে যাতে রেহাই পায়, এটা নিয়ে প্রত্যেক রাজনীতিবিদ বা সমাজ বান্ধব যারা কাজ করেন তাদের এগিয়ে আসা উচিত। আমরা তো জানি বর্তমানের যুগ ইন্টারনেটের যুগ, তাই না? সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমকে ব্যবহার করে সচেতন মহল কিভাবে সেবা খাতে পরিবর্তন আনতে পারে? অবশ্যই আপনি একটা সুন্দর একটা কথা বললেন। যেমন আমাদের গত গভর্নমেন্ট আপনার চলে যাওয়ার আগ পর্যন্ত এই যে আন্দোলনটা হলো, এটা তো এক প্রকার একটা ইন্টারনেটের একটা সুযোগ বা একটা সুবিধা বলতে পারেন। কারণ এখন গণমাধ্যম আপনি একা একা তো বা 5 জন 10 জন নিয়ে যতগুলো নিয়ে আপনি কাজ করেন না কেন, এটা তো আসলে দেখছে না। এটা জনগণকে সম্পৃক্ত করার জন্য বা দেশকে জাগ্রত করার জন্য বা আপনার একটা ভালো উদ্যোগ তুলে ধরার জন্য এটা আসলে গণমাধ্যমের কোনো বিকল্প নেই। হ্যাঁ, আমরা আমাদের বাংলাদেশের একটা ছোট একটা দেশ হলো, যথেষ্ট গণমাধ্যম কর্মী এখানে আছেন। আমি আশা রাখবো গণমাধ্যমের মাধ্যমে যাতে প্রত্যেকটা জিনিস ফোকাস হয় এবং সঠিক তথ্যটা যাতে তুলে ধরে দেশকে এবং দেশের বাইরেও যাতে জিনিসটা জানানো হয়, এটা আমার কাম্য থাকবে। পাশাপাশি ইন্টারনেটের বা গণমাধ্যমের যে সুপে ব্যবস্থাগুলো, এগুলো যাতে জনগণ ব্যবহার করতে পারে, এইসব বিষয়ে যাতে আমাদের যে উচ্চপদস্থ যারা কর্মকর্তা আছেন, রাজনীতিবিদ, এটাও তাদের একটা অংশ বলে আমি মনে করি। ধন্যবাদ মোহাম্মদ সেলিম। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি চট্টলা চিত্রের পর্দায়। আমরা জনাব ইসমাইল হোসেনের কাছে জানতে চাইব, প্রতিবাদ বা গণ আন্দোলনের চেয়ে কি সচেতন মহলের ধারাবাহিক প্রচেষ্টা ও সংলাপ বেশি কার্যকর এবং কেন? সংলাপ এবং প্রতিবাদের চেয়ে সংলাপ বেশি কার্যকর। কারণ সংলাপের মাধ্যমে যদি যে দেশের যে কোনো কিছু সংলাপের মাধ্যমে, সমঝোতার মাধ্যমে যদি সমস্যার সমাধান হয়, তাহলে আর প্রতিবাদ লাগে না, গণ আন্দোলনও লাগে না। যেমন এই যে 5 আগস্টে যেটা গণ অভ্যুত্থান হয়েছিল, ওটা হওয়ার আগে আমাদের পার্টি যত রাজনীতি করি, আমি ফাঁকে ফাঁকে একটু রাজনীতির কথাও বলতেছি, আমাদের বিএনপি থেকে বারবার একটি তাড়না দিয়েছিল আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমাদের মহাসচিব মির্জা ফখরুল সহ সর্বস্তরের মানুষ, যে আপনারা সংলাপে বসুন, আপনারা আমাদের কথা শুনুন, আপনারা দেশের মানুষের কথা চিন্তা করুন, আপনারা এইভাবে একতরফাভাবে আপনারা দেশ পরিচালনা করিয়েন না। কারণ দেশ একতরফাভাবে কোনোদিন একতরফা কোনো দেশ চলতে পারে না। আপনারা সংলাপে বসুন। আপনারা তো সংলাপে যখন এরা বসলো না, এরা একতরফাভাবে গায়ের জুড়ে দেশ চালিয়ে যাচ্ছিল। আমার ভোট আমি দেব, আপনার ভোটও আমি দেব, এরকম ভোটের যে অধিকারটা কেড়ে নেওয়া হয়েছিল, ওইখান থেকেই যে যত সংলাপ হয় না, যে ওইখান থেকেই গণ আন্দোলন, গণ প্রতিবাদ, গণ অভ্যুত্থান পরিণত হয়েছিল। যদি আমি এখনও মনে করি, যেহেতু এখন তো ফেসিস্ট নাই, এখন যারা আছেন যে এই তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সহ এবং সকল নেতৃবৃন্দ সহ দেশের যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে, সংলাপের মাধ্যমে, সমঝোতার মাধ্যমে যদি সমস্যার সমাধান করতে পারে, দেশ এবং দেশের সবার ভালো এবং মঙ্গল বয়ে আনবে। ধন্যবাদ। আমরা মোহাম্মদ সেলিমের কাছে জানতে চাইব, নাগরিক অধিকার সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে সচেতন মহল কি ধরনের উদ্যোগ নিতে পারে? এটা আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনি বললেন। সেক্ষেত্রে মানুষ তো আসলে যারা একদম সাধারণ, একেবারে নিম্ন ক্যাটাগরি যারা মানুষ, যারা একেবারে নিম্ন স্তরে চলাচল করে, তাদের ওই সংখ্যাই আমাদের বাংলাদেশে বেশি। তো কিন্তু আমরা যারা সচেতন, আপনার কথায় যেটা সচেতন আসলো বা শিক্ষিত সমাজ আসলো বা পরিবেশ নিয়ে যারা কাজ করে বা সমাজ নিয়ে যারা কাজ করে, রাজনীতি নিয়ে বা দেশ সংস্কারে বা দেশকে এগিয়ে নেওয়ার জন্য যারা চিন্তা চেতনা করে, তাদের আসলে ভূমিকা বেশি, যেহেতু তারা সংখ্যা কম হলো। কারণ এই যে একটা গণমাধ্যমে, আমি আজকে আপনি একটা কথা বললাম, এটা হাজার হাজার দর্শক হয়তো দেখতে পারে, এটার মাধ্যমে একটা জাগরণ সৃষ্টি হতে পারে। তদ্রূপ যারা সমাজে যারা
একটা দায়িত্বশীল, বিভিন্ন কাজে কর্মে বিভিন্ন ব্যবস্থাপনায় দায়িত্বশীল আছেন, তাদের থেকে আসলে আরেকটু সতর্ক হওয়া দরকার, সচেতন হওয়া দরকার। এবং তাদের মাধ্যমে তারা যদি একটা নিজ কেন্দ্রিক চিন্তা না করে দেশের চিন্তা যদি করে, এই যে আমরা সবাই যে একটা ভাই যে কথা বললো রাজনৈতিক কথা আসে বললো, আসলে সবাই বলে যে রাজনৈতিক বা জনগণের কথা, আসলে জনগণের কথাটা শুনছে কে, জনগণের কথা আসলে বলছে কে, জনগণকে পুঁজি করে আসলে চলছে বাংলাদেশের রাজনীতিটা। এই ধারাবাহিক থেকে আসলে আমাদের বের হয়ে আসতে হবে। তাইলে পরে যারা আমাদের এই যে সমাজনীতি রাষ্ট্রনীতিতে যারা বিভিন্ন উচ্চপদস্থ আসেন, তারা যদি একটা সুন্দরভাবে ঐক্যমত্যভাবে যদি এগিয়ে যায়, তাহলে দেশ সংস্কার, দেশ উন্নয়ন এবং যারা তৃণমূল পর্যায়ে একেবারে নিম্ন স্তরে যারা আছেন তাদের জীবন মান উন্নয়নে সহায়তা করবে বলে আমি মনে করি। আচ্ছা, আমি আরেকটু জানতে চাইবো, সরকারি বেসরকারি সেবা প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা বৃদ্ধি করতে সচেতন নাগরিকের কি ভূমিকা পালন করা উচিত? এটা অবশ্যই আর একটু গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেক কিছুই আসলে সচেতন মহলের এই দায়বদ্ধ পড়ে বা দায়িত্বটা থাকে। যেমন গত কয়েক বছর আগে আমি যে আমাদের মেয়র সাহেবের পাশে ছিলাম, তো থাকার সময় ওনার এক ওয়ার্ডের সচিব ওনাকে একটা ফাইল দাখিল করে দেখলো এর আগের বছর পূর্ববর্তী যে করটা দিল তদ্রুপ মানে আর কোনো করের কোনো মাত্রা বাড়ে নাই, করের কোনো সংখ্যা বাড়ে নাই, অর্থাৎ আমি হোল্ডিং ট্যাক্সের কথাই বললাম। তো সেক্ষেত্রে তখন মেয়র সাহেব ওনাকে ফাইলটা এইভাবে মেলা দিল। তো আসলে এই জিনিসগুলা যারা এই যে আপনারা সচেতন বলেন, যারা কি সরকারি কর্মচারী আছেন, উচ্চপদস্থ আছেন, এরা কি সচেতন নয়? এরা তো নিজেদের জন্য মানে সচেতন, নিজে মানে আমি বাঁচলে দেশ মানে জীবন বাঁচবে, দেশ কি হবে, মানুষের কি হবে, এই চিন্তা চেতনাটা আসলে কারো আসে না। আর একটা কথা বলি, যেমন আমরা বাকুলিয়া থাকি, বাকুলিয়া আমি মনে করেন আমার বিল্ডিং এর হোল্ডিং ট্যাক্স দিই, দিয়ে এক বছর গত বছরে মনে করেন আমার হোল্ডিং ট্যাক্সের লোক আবার নতুন করে আসলো, এসে আমি ওনাদেরকে হোল্ডিং ট্যাক্সের কপিটা শো করলাম, বলো যে আপনার এটা তো কোনো বানামে মানে ওনাদের রেজিস্টারে কোনো লিপিবদ্ধ নাই। আমি বলছি আপনাদের লোক এসে যদি আমাদের এখানে টাকা তুলে নিয়ে যায়, আমাদেরকে যদি কপি দেয়, এগুলো যদি আপনাদেরকে যদি না দেয় বা উনি যদি নিজে খেয়ে ফেলে, তাহলে তো এগুলো তো আমাদের করার কিছু নাই। তো এই হলো বিষয়, এই হলো আমাদের আসলে এটা প্রত্যেকটা সেক্টরে এটা আপনি একটা সরকারি কর্মকর্তা কয় টাকা বেতন পায়, কিন্তু তার বুক বিলাস দেখেন, তার জীবনযাত্রা দেখেন, স্ত্রী সন্তানের নামে একেবারে মানে অজস্র সম্পদ। তাহলে এই সম্পদ দিয়ে মনে করেন এগুলো কার টাকা? এগুলো তো সাধারণ জনগণকে শুষে খাচ্ছে। তো এগুলো ঠিক করতে গেলে আগে আপনার দেশের আইন ব্যবস্থাগুলো ঠিক করতে হবে। এবার আসেন আইন ব্যবস্থা কি? আইন ব্যবস্থা হচ্ছে এমন একটা বিষয়, প্রত্যেকটা জিনিস আইনকে সহজ করে দিতে হবে। যেমন আমাদের বাংলাদেশে মনে করেন আমরা 20 কোটি মানুষ, ন্যূনতম 2-2.5 কোটি মানুষ তো আমরা ব্যবসা বাণিজ্য করি। ট্যাক্স দিচ্ছে কয়জন? বাংলাদেশের সরকারি হিসেবে 10 থেকে 12 লক্ষ মতো ট্যাক্স দিচ্ছে। তাহলে ট্যাক্সের আবার অনেক সময় আমরা ছোটকাল থেকে দেখে আসি, বাজেটের সময় শুনি কালো টাকা সাদা। আমরা তখন মনে করতাম কালো টাকা সাদা মানে চুরি চামারি করে টাকা পয়সা জমছে, হয়তো সরকারকে ট্যাক্স দিয়ে টাকাটা সাদা, আসলেও উদ্য না। তার উপার্জিত অর্থ ঠিক মতো ট্যাক্স না দেওয়ার কারণে টাকাটা কালো হয়ে গেছে। তো এই কালো টাকাটা সাদা করার জন্য আপনার যে ট্যাক্সের বাংলাদেশের যে বর্তমান ব্যবস্থা, এটা সহজ করে দিতে হবে, এটা কমিয়ে আনতে হবে। তাহলে সবাই দেশকে এগিয়ে নেওয়ার জন্য এক যুগে যুদ্ধের মতো কাজ করবে। এখন এটার হচ্ছে কি, আমাদের সচিবরা বা আমাদের আমলারা এটা দিনে দিনের কঠিন থেকে কঠিনতর করে দিচ্ছে। জনগণকে মানে আইনের ধোঁকা দিয়ে আইনের পেশাব দিয়ে মানে আপনার দিতে হবে 50,000, আপনাকে আইনের ফাঁকে ফেলে দিচ্ছে 5 লাখ, আপনি তাকে ঘুষ দিতে বাধ্য হচ্ছেন। এইভাবে দুর্নীতির দেশটা আমাদের ধ্বংস হয়ে যাচ্ছে। তো এইসব থেকে আমাদের বেরিয়ে আসতে হলে আমাদের এদের উচ্চপদস্থ যারা আছেন এদেরকে ঠিক করতে হলে আমাদের সচেতন মহাদল বলি কিংবা আপনাদের গণমাধ্যম কর্মী বলি, আপনাদের থেকে কিন্তু এগুলি সৎভাবে এগিয়ে আসার আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আমরা জনাব ইসমাইল হোসেনের কাছে একটু জানতে চাইব, নগর পরিকল্পনা, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবেশ এই খাতে সচেতন সমাজ কিভাবে দীর্ঘমেয়াদী পরিবর্তনে কাজ করতে পারে? শিক্ষা ব্যবস্থার মধ্যে যেহেতু আমরা যারা সমাজের যারা এই নিম্ন শ্রেণীর কিছু আমরা যেহেতু বাকুলিয়া এলাকায় কিছু নিম্ন শ্রেণীর মানে মানুষ আছে যারা শিক্ষা ব্যবস্থার থেকে অনেক দূরে, যেহেতু ওরা ভালো একটি জায়গায় ভালো একটি স্কুলে পড়তে পারে না, সাধারণ মানুষ আর কি যারা এরা পড়তে পারে না বা টাকার অভাবে পড়াইতে পারে না ছেলে মেয়েদেরকে, বাসায় চাকরি করে হয়তো এরকম। তা আমরা সমাজের মধ্যে যারা বিত্তবান আছেন যারা আছেন, আমি মনে করি তারা যদি এই শিক্ষা খাতেরকে এগিয়ে নেওয়ার জন্য যদি এই বাচ্চাদেরকে যদি একটু এই ছোট ছোট বাচ্চাদের যদি একটু দায়িত্ব নেয়,
শুধু সরকারের দায়িত্ব নেবে তা না। আমি মনে করি যে সরকারে তো সব কিছু পারবে না, সামাজিকভাবে সমাজের মধ্যে অনেক বিত্তবান মানুষ আছে যারা অবশ্যই চেষ্টা করলে পারবে যে এই বাচ্চাদেরকে একটু দায়িত্ব নিলে শিক্ষা খাত সহ এবং এই সমাজ দেশ অনেকখানি বদলে যাবে। আমি আচ্ছা মনে করি। জনাব ইসমাইল হোসেন, আমাদের একটি বিরতির সময় হয়ে গেছে, আমরা ফিরছি, বিরতির পর আবার আপনার কাছে ফিরছি। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি আবারও ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি চট্টলার চিত্র অনুষ্ঠানে। আমরা জনাব ইসমাইল হোসেনের কাছে শুনছিলাম যে শিক্ষা খাতে সচেতন সমাজ কিভাবে ভূমিকা রাখতে পারে, আপনি যদি এটা আরেকটু বলেন। সামাজিকভাবে শিক্ষা খাতে যদি শিক্ষাটাকে যদি আমরা যদি একটু এগিয়ে নিয়ে যাই, এটা শুধু আমরা যারা সরকারের দিকে তাকালে হবে না, আমাদের সামাজিকভাবে যে এলাকা ভিত্তিক যারা যারা এই প্রতিষ্ঠিত যারা আছে, যারা তারা যদি অবহেলিত যায় শিশুগুলি আছে, ওদেরকে যদি একটু শিক্ষার ব্যবস্থা করে দেয়, যে মানে স্কুলের যে একটা পাশাপাশি মানে স্কুল শিক্ষা খাতে যেটা ওই যদি একটু সবাই সহযোগিতা করে, তা আমি মনে করি শিক্ষাটা অনেক এগিয়ে যাবে। আচ্ছা, আমরা স্বাস্থ্য ক্ষেত্রে সচেতন সমাজ কিভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে পারে বলে মনে করছেন? ধন্যবাদ। স্বাস্থ্য ক্ষেত্রে বলতে আসলে আমাদের দেশের স্বাস্থ্য খাত অনেক উন্নত, কিন্তু আমরা কি করি, আমাদের দেশের যে স্বাস্থ্য খাতকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমরা বাহিরের চিন্তা করি। বাহিরের চিন্তা করার কারণে আমাদের স্বাস্থ্য খাতকে আমরা নিজেরাই দুর্বল করে ফেলি। দেখেন আপনি চিটাগাংয়ে অনেক বড় বড় হসপিটাল আছে, অনেক বড় বড় হসপিটাল আছে, ঢাকাতে আছে, এবং আমাদের এই চট্টগ্রামে যে মেডিকেল, এটা কিন্তু এটা অনেক বিশাল প্রাপ্য। দেখেন কক্সবাজার থেকে কিন্তু আমাদের এই মেডিকেল আসতে হচ্ছে, কিন্তু আমরা পার্শ্ববর্তী আমরা সেই সেবাটা পাচ্ছি, এবং আমি মনে করি যে আরও বড় ধরনের দক্ষিণ চট্টগ্রামে বলেন বা ওই উত্তর দিকে বলেন, আরও বড় বড় এরকম হসপিটাল যদি হয়, দেশে স্বাস্থ্য হয়, মানুষ সেবা আরও বেশি করে পাবে, ওইটা মনে করি আর কি। ধন্যবাদ। আমরা মোহাম্মদ সেলিমের কাছে জানতে চাইব, আপনার মতে নাগরিক সেবা উন্নয়নে সবচেয়ে জরুরি 3টি করণীয় কি হওয়া উচিত সচেতন মহলের পক্ষ থেকে? আসলে আমরা যে বিষয়গুলো আলোচনা করব বা করেছিলাম ভাই এবং আমরা মিলে, আসলে সব বিষয়গুলো আসলে এখানে চলে আসছে, কারণ সব মানে পুরো বিষয়টাই ছিল নাগরিকের সেবার উপর একটা। তো এখানে আমি বলবো আপনার হচ্ছে যে জবাবদিহিতা, দুর্নীতিমুক্ত এবং অন্য খাত বললে তো আর শেষ হবে না, তবে এই জবাবদিহি এবং দুর্নীতিমূলক বিষয়ে আমি একটু কথা বলি। যেমন আমরা প্রত্যেকটা জিনিস এই যে ভাই বললো যে মানে আমরা পুরো একটা ওয়ার্ড নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে পুরো দেশের বিষয়টাই চলে আসতে, কারণ এটা ওয়ার্ড এবং ইউনিয়ন বিষয় হিসেবে পুরো দেশটা আমাদের গঠিত। তো সুতরাং একটা ওয়ার্ডে যা আছে সারা বাংলাদেশে ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম তাই আছে, শহর কেন্দ্রিক বলেন বা গ্রাম কেন্দ্রিক বলেন। এখন বিষয় হচ্ছে যে জবাবদিহি। এখন আমাদের স্বায়ত্তশাসিত সরকারের যে প্রতিষ্ঠানগুলো আছে, এগুলোতে রুটিন মাফিক এখানে আপনার জবাবদিহির একটা বিষয় আসতে হবে, কারণ সে কি করলো, কি না করলো, কি পেলো, এটা যদি একটা তালিকা আকারে যদি তুলে ধরা হয় বা গণমাধ্যমের মাধ্যমে আমি এই কাজটা করলাম, আমার প্রতিষ্ঠান সরকারিভাবে আমরা এই বরাদ্দ পেলাম, এই বরাদ্দগুলো আমরা এইভাবে এই খাতে ব্যয় করলাম। তারপরে আসেন আপনার দুর্নীতি। প্রত্যেকটা জিনিস আমার থেকে বুকে হাত দিয়ে বলতে হবে আমরা দুর্নীতিমুক্ত দেশ গড়তে চাই। তো দুর্নীতিমুক্ত দেশ গড়তে চাইলে আসলে নিজেকে সচেতন হতে হবে এবং নিজেকে দুর্নীতিমুক্তের ঊর্ধ্বে রাখতে হবে, তাহলে তো আমি আরেকজনের কথা তুলতে পারবো, বা আমি নিজেকে যদি সৎ রাখি তাহলে অন্য অসতের বিষয়ে আমি প্রতিবাদ করতে পারবো। এখন বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশে পদে পদে দুর্নীতিতে মানে জরাজীর্ণ, বিভিন্ন সময়ে বিভিন্নভাবে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, এটা সারা বাংলাদেশের জনগণ এবং বহির্বিশ্ব এটা প্রকাশিত। তো এই যে আমাদের নির্লজ্জার যে বিষয়টা, এই লজ্জার এই যে বিষয়টা, এটা আমাদের কাছে অত্যন্ত একটা অত্যন্ত একটা নিম্ন স্তরের একটা বিষয়, যেটা নিয়ে আসলে আলোকপাত করা যায় না। তো সুতরাং আমি আপনাদের মাধ্যমে সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, আসলে আপনারা দুর্নীতি থেকে সরে আসুন। হাজার হাজার লক্ষ লক্ষ শত শত কোটি টাকা দিয়ে আসলে কি করবেন? একটা মানুষের জীবন যাপনের জন্য কি দরকার? মানুষের তো একটা নির্দিষ্ট, আপনি যত হাজার হাজার শত কোটি করেন, আপনি বুক করতে কতটুকু করতে পারছেন, তা আপনি যে আরেকজনের জন্য দিয়ে দিবেন,
আপনার থেকেও তো দিন শেষে মৃত্যু যাপন করতে হবে, এটাই তো স্বাভাবিক। এই যে আপনি চলে যাবেন, আপনি যে দুর্নীতি করে আপনার পরিবার সন্তানদেরকে দিয়ে যাবেন, এটার খেসারত তো আপনাকে জবাবে কবরে তো আর আপনার সন্তানরা দিবে না, আপনার পরিবার দিবে না, আপনার থেকে তো জবাবদিহি করতে হবে। সুতরাং এই বেড়াজালের আড়াল থেকে আমাদের থেকে বের হতে হবে এবং সুন্দরভাবে চলতে হবে। পাশাপাশি আমাদের যে শিক্ষা, স্বাস্থ্য, যে ব্যবস্থাগুলো বর্তমান বাংলাদেশের একটা দরিদ্র একটা দেশে যেভাবে সরকার এভাবে বিভিন্ন জায়গায় বরাদ্দ হয়, ভাই বললো প্রত্যেকটা মেডিকেল আপনি যান অনিয়ম আর অনিয়ম। আপনার এত এত মেশিনগুলো এখানে মানে এই যে বিভিন্ন শিক্ষার টেস্টের যেই মেশিনগুলা বর্তমান বাংলাদেশের সরকারি হাসপাতালে আছে, এগুলো চালানোর লোক পর্যন্ত নাই, এত মানে প্রযুক্তিগত মেশিন। তো সুতরাং এগুলোকে ডেভেলপ করতে হবে। শুধু আমি প্রযুক্তি আনলে তো হবে না, প্রযুক্তি তো আমার থেকে আগে চলনশীল হতে হবে। এটার জন্য আমাদের লোক দিয়ে ট্রেনিং করতে হবে। এবং এটা না করার কারণ একটাই, এরা যদি মনে করেন প্রেসক্রিপশনে লিখে দেয় অমুক ল্যাব থেকে আপনি এই টেস্টগুলো করান, ওখানে 40% 60% ওরা কমিশন পায়। তো প্রত্যেকটা জিনিসে আপনি যাই বলবেন দুর্নীতি আর দুর্নীতি। তো এগুলোর আড়াল থেকে আসলে আমাদের বের হতে হবে। মানুষের আমরা ক্ষণস্থায়ী একটা জীবন, এই জীবনে মানুষের সাথে কাজ করতে হবে। আপনারা জানেন কিনা জানেন, আমি বিভিন্নভাবে মানবিক সেবায়, বিভিন্ন মানব কল্যাণের বিভিন্ন সংস্থার সাথে আমি জড়িত আছি এবং এভাবে আমরা করে যাই। এবং মানব কল্যাণে কোনো কাজ করতে পারলে আমার নিজে থেকে ভালো লাগে। তো আশা রাখবো যারা আমাদের এই যে সমাজে, এই দেশে বিভিন্নভাবে বিভিন্ন কাজে উচ্চপদস্থে আছেন, আপনাদের প্রতি আমার অনুরোধ একটাই থাকবে, আপনারা এত বাড়ি গাড়ি টাকা পয়সা দিয়ে কিছুই হবে না। আপনারা একটু দেশের চিন্তা করেন, একটু নাগরিক সেবার চিন্তা করেন। নাগরিক সেবায় এগিয়ে আসলে দেশ ইনশাল্লাহ এক উন্নত থেকে উন্নতর হবে, এই আশা ব্যক্ত রাখি আমি। আচ্ছা, ধন্যবাদ। আপনি যে বলছিলেন যে নাগরিক সেবায় সচেতন মহল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই তো? আমি একটু জানতে চাইবো যে মানুষ কিন্তু না জেনে ভুলবশত অনেক সময় বিভিন্ন রকম দুর্নীতির কুচক্রী মহলের মধ্যে পড়ে যায়। এই ক্ষেত্রে গণসচেতনতা কিভাবে বৃদ্ধি করা যায়? আসলে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমাকে যে স্যারটা পড়াতো, পরবর্তীতে উনি কাস্টমসের একটা চাকরি পেয়েছিলেন। তো আমি সবসময় ওই স্যারের সাথে এবং ওনার ওয়াইফে একটা প্রতিষ্ঠানে শিক্ষিকা হিসেবে ছিলেন। ওনাদের বিভিন্ন প্রতিষ্ঠানে, যেহেতু আমরা প্রিন্টিং ব্যবসায়ী আপনারা জানেন, প্রিন্টিংয়ের বিভিন্ন কাজকর্ম করতাম। তো ওনার সাথে আমার স্যারের সাথে ভালো একটা সম্পর্ক ছিল, সবসময় যোগাযোগ করতাম, স্যার কেমন আছেন, তো বিভিন্ন বিষয়ে কথা হতো। তো উনি কাস্টমসের চাকরি পাওয়ার পরে জিজ্ঞেস করলাম, স্যার কী অবস্থা আপনার? তখন উনি দুঃখ করে বলতো, উনি খুব একটু অনেস্টলি চলাফেরা করতো, দুঃখ করে বলতো যে সেদিন কি বলবো, দুর্নীতিটা এবং ঘুষটা এমন একটা পর্যায়ে চলে গেছে, এখন তুমি না করো, তোমার অপরাধ ডাকার কোনো সুযোগ নাই। যেহেতু আমার উচ্চ পদস্থ যে কর্মকর্তা আছেন উনিও ফাইলে সিগনেচার করতেছে, আমার পাশে যিনি আছেন উনিও করতেছে, এখন আমার থেকে না করলেও আমার থেকে বের হয়ে যেতে হচ্ছে। সুতরাং আমি মানে দুর্নীতিতে গ্রস্ত না হওয়ার পরও আমার থেকে সিগনেচার করতে হচ্ছে। তো এই যে জিনিসটা বললাম, কিছু কিছু মানুষ তো আমাদের সমাজে আছে, এখন সমাজে মানুষ আমাদের এই রকম মানুষ আছে বিধে এখন আমরা এই দেশে, বারলিয়ার দেশে আমরা সুষ্ঠু সুন্দরভাবে বসবাস করতে পারছি। তো সুতরাং আমি বলবো এখনো মানুষ, ভালো মানুষ আছে, তবে ভালো মানুষের মাত্রা খুবই কম। এই ভালো মানুষ মাত্রা যারা একেবারে দেশ থেকে তলিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, এদেরকে আরেকটু সামনের দিকে আসার জন্য এবং অন্যদেরকে জাগ্রত করার জন্য সচেতন মহলের, এই যে কথাটা আগে বললাম, সমাজ নিয়ে যারা কাজ করে, বিভিন্ন রাজনীতি ব্যক্তিবর্গ আছেন, কারণ দেশটা তো আমাদের দেশটা যখন গণতান্ত্রিক একটা দেশ, এটা সবাইকে নিয়ে আমাদের চলতে হবে এবং সবাইকে নিয়ে একটা শুদ্ধ মতবাদ নিয়ে এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমি আশা রাখবো। তাহলে আমাদের যে পিছিয়ে পড়া যে সৎ অফিসারগুলো আছেন, কর্মকর্তারা আছেন, তাহলে এরা দেশকে সামনের দিকে এবং সৎভাবে কাজ করার জন্য তাদের অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ মোহাম্মদ সেলিম এবং ধন্যবাদ ইসমাইল হোসেন লেদু আপনাকে। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল চট্টলার চিত্রের আজকের আয়োজন। আমাদের পরবর্তী এপিসোডগুলো দেখতে নিয়মিত চোখ রাখুন বিজয় টেলিভিশনের পর্দায় এবং আমাদের পরবর্তী এপিসোড সম্প্রচারিত হবে প্রতি বুধবার বিকাল 4টায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।